তার আগে ছোট্ট কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে যে আমরা অনেকটা পথ আপনাদের সাথে পাড়ি দিতে চাই, আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আর আপনাদের পরিচিত জনদের মধ্যে যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা পৌঁছে দিন। এমন মানুষদের কাছে অনেক ভয়ের ঘটনা থাকে, আর এই ঘটনাগুলো যখন আমরা প্রতিনিয়ত পেতে থাকব, সেই ঘটনাগুলো যদি সিলেক্ট করা হয় সেগুলো আপনাদের শোনাতে শোনাতে অনেকটা পথ ইনশাল্লাহ আমরা পাড়ি দিতে পারব। তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন, যার নাম ছিল শমশের। উনি অনেক উঁচু লম্বা সুদর্শন একজন মানুষ ছিলেন। আর ওই সময় 47-এর দেশ ভাগ যখন হয়ে যায় তখন উনি তো সেনাবাহিনীতে কর্মরত রয়েছেনই, ওই সময়ে কিন্তু একটা ব্যাপার ছিল, চতুর্দিকে বিভিন্ন ধরনের দাঙ্গা লেগেই থাকতো, আর ডাকাতের উপদ্রব খুব মারাত্মক লেভেলের ছিল। এই জন্য ওই সময়ে সেনাবাহিনীর সদস্যরা যদি ছুটিতে বাড়িতে আসতেন, শর্ত সাপেক্ষে তারা আর্মস নিয়ে আসতে পারতেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে। তবে সেটা ব্যবহার করা যাবে কি যাবে না, কোন ক্ষেত্রে যাবে সেই বিষয়ে কড়া নির্দেশনা থাকত। চাইলেই যে একজন আর্মস ইউজ করে ফেলবে, বন্দুক বা রাইফেল ইউজ করে ফেলবে, বিষয়টা এরকম না। শুধুমাত্র সেফটি পারপাস ওনারা নিয়ে আসতে পারতেন। তো ঘটনাটির সময়কাল 1949-50 সাল এরকম হবে আর কি। 47-এ দেশ ভাগ হয়ে গেছে, এদিকে পূর্ব পাকিস্তান, ওই পাশে পশ্চিম পাকিস্তান। তো ওই সময়ে ময়মনসিংহ জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল। তো উনি ওই ক্যাম্পে কর্মরত ছিলেন। উনি আগে থেকেই চিঠি লিখে জানিয়েছিলেন যে কবে উনি শ্বশুরবাড়িতে যাবেন। আগে তো এরকম মোবাইল ফোন ছিল না, আর নাটোরের ওই প্রত্যন্ত অঞ্চলে তো টেলিগ্রাম ছাড়া ওই সময়ের প্রেক্ষাপটে আসলে কোনো ধরনের কোনো মেসেজ পৌঁছানোটা পসিবল ছিল না। তো উনি চিঠি লিখে জানিয়েছিলেন তো উনি আসবেন ওই দিন। তার শ্বশুরবাড়ির লোকজনও রেডি হয়েছিল। এখন কথা হচ্ছে যে উনি ময়মনসিংহ থেকে রওনা দিয়েছেন, উনি ওনার ডিউটি শেষ করে যথাসময়ে উনি রওনা দিয়েছেন, সাথে তো ওনার রাইফেলটা ছিলই। তো রওনা দিয়ে উনি নাটোরের কোর্ট মোড় নামক স্থানে আসতে আসতে বেশ রাত হয়ে যায়। তো এটা নাটোর সদরেরই একটা জায়গা, কোর্ট মোড়। তো ওখানে আসার পর ওই সময় এই 1949-50 সালের দিকে আসলে গাড়ি ঘোড়া তো এতটা প্রচলন ছিল না, আর অত রাতের বেলা তো আরো নাই। তখন রাত আনুমানিক 10:30-11টা বাজে। শুনশান নীরবতা, শুধু কিছু কুকুর বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। ওই সময়টা শীতকাল ছিল না, গরমকালই ছিল। উনি এরকম এলোমেলো হাঁটছেন, কিছু পাচ্ছেন না। চিন্তা করলেন যে যাক, হাঁটা শুরু করি, কত দূর হাঁটতে পারি। তো উনি কিন্তু বিয়ের পরে একবার শুধু শ্বশুর বাড়িতে এসেছিলেন। তো উনি শুধু একটাই তথ্যই জানতেন, সেটা হলো যে এই নলডাঙ্গা সাতঘোষ পাড়াতে যাবেন। একবার আসছিলেন, আর তো আসেন নাই, পথঘাট চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে প্রায় 1-1.5 বছর উনি আসেন নাই। তো যার ফলশ্রুতিতে আসলে কিভাবে যাবেন বিষয়টা ওনার মাথায় না ধরলেও এতটুকু খালি মাথায় ছিল যে ভালো একটা গাড়ি বা ভ্যান যদি পাওয়া যায়, অন্তত এটাকে নিয়ে তাকে বলে অন্তত যেতে পারবো। তো উনি যখন দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো কিছু পাচ্ছিলেন না, চিন্তা করলেন যে পায়ে হেঁটেই অন্তত নলডাঙ্গা পর্যন্ত চলে যায়। তো ওইখান থেকে নলডাঙ্গার দূরত্ব মোটামুটি 5-6 কিলোমিটার মতো। তো উনি হাঁটা শুরু করলেন। আর যেহেতু সেনাবাহিনীর সদস্য, দ্রুত হাঁটতে পারতেন, দ্রুত হাঁটার তো তার একটা অভ্যাস ছিলই। তো কাঁধে রাইফেল আছে আর ব্যাগ ট্যাগ আছে, এটা নিয়ে তিনি অনায়াসেই হেঁটে চলে আসেন। তো উনি এই নলডাঙ্গা আসার পর এবারও কোনো কিছু পাচ্ছেন না। এখন তো পড়ে গেলেন একটা মুসিবতে, যে এখন যে উনি এই সাতঘোষপাড়া যাবেন, এখন উনি কিভাবে যাবেন? এখন তো সমস্যা, এখন তো কোনো কিছু একটা লাগবে, কারণ এইখান থেকে ওনার যাওয়ার বেশ কয়েকটা পথ রয়েছে। এই পথ উনি আবার খুব একটা ভালো চেনেন না, তবে এতটুকু চেনেন, একবার তো আসছিলেন যে একটা মেঠো পথ রয়েছে, সেদিক দিয়ে ভ্যান ট্যান যেতে পারে, গরুর গাড়ি ভ্যান ট্যান যেতে পারে।
তো ওই দিক দিয়ে আসলে উনি যাবেন। আর একটা পথ আছে, সেটা হলো বাঁশঝাড়ের ভিতর দিয়ে বেশ লম্বা একটা বাঁশঝাড় রয়েছে, প্রায় 2 কিলোমিটার ব্যাপী ওই সময় একটা বাঁশঝাড় ছিল, যেটাকে জামাতের বাগান বলতো। মানে জামাত নামে একজন ব্যক্তি ছিলেন ওই সময়ে, তার নামে ওই বাঁশঝাড়ের নাম হয়ে গেছিল জামাতের বাগান। আর ওই বাগানে অনেক ভয়ের ঘটনা ঘটেছে বলে উনি যখন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন শুনেছিলেন। আর উনি যেহেতু সেনাবাহিনীর সদস্য ছিলেন আর খুব সাহসী একজন মানুষ ছিলেন, যার ফলশ্রুতিতে এইসব কোনো কিছুই ওনার আসলে মনে হয় না। আর সাথে ছিল রাইফেল, কোন ভূত প্রেত আসবে, কোন ডাকাত আসবে, সবগুলোকে দেখে নেব, এরকম একটা চিন্তা তার ছিল। কিন্তু এখন সমস্যা হলো যে উনি তো যাওয়ার কোনো উপায় পাচ্ছেন না। উনি হাঁটা শুরু করেছেন, চিন্তা করছেন দেখি কোনো ঘর বাড়ি পাই কিনা। তবে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে উনি আলো জ্বলা দেখছিলেন। তো ওই বাড়ির দিকে উনি যখন এগিয়ে গিয়েছেন তখন একটু মনে হলো আশার আলো দেখতে পেলেন, কারণ ওই বাড়ির সামনে একটা ভ্যান দাঁড় করানো। তো ওখানে গিয়ে উনি ডাক দিলেন। তো ডাক দেওয়ার পর ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর প্রথমে তো ওনাকে দেখে চমকে উঠেছে, কারণ কাঁধে রাইফেল, ডাকাত টাকাত কিনা, ভয় পেয়েছেন আর কি। তখন এই শমশের দাদু উনি আশ্বস্ত করেন যে ভয়ের কিছু নাই, আমি সেনাবাহিনীর সদস্য, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি মূলত এই যে সাতঘোষপাড়া যাব, আমাকে একটু নিয়ে যান। তখন ওই লোকটা বলতেছে যে এত রাতের বেলা ওইদিকে ডাকাত টাকাত আছে, এদিকে যেতে পারবো না, তো এগুলো বলতেছে। এখন উনি বলতেছে ডাকাত কোত্থেকে আসবে, আমার পিঠে রাইফেল দেখছো, ডাকাতের ঘাড়ে কয়টা মাথা এটা আমিও দেখে নিব, তোমার কোনো ভয় নেই, চলো। তো উনি তো যেতে চাচ্ছেন না। এদিকে যখন এই শমশের দাদু দেখলেন যে কোনোভাবেই সেই লোকটা যেতে চাচ্ছে না, তখন উনি তাকে ভয় ভীতি দেখানো শুরু করলেন যে যাবি না মানে বেটা, যেতেই হবে তোকে, নাহলে দেখিস তোরে আমি কি করি, এভাবে হুমকি ধামকি দিচ্ছে। তো শমশের দাদু কিন্তু মূলত তাকে আক্রমণ করার উদ্দেশ্যে না, মানে একটু ভয় ভীতি দেখিয়ে নিয়ে যাবেন আর কি। আর উনি কিন্তু মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিলেন, তোকে আমি টাকা দিব, 2 গুণ 3 গুণ 4 গুণ দেবো, তুই যাবি না কেন? কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পারছে না। একটা পর্যায়ে ওই যিনি ভ্যান চালক, তার স্ত্রী বের হয়ে আসেন ঘর থেকে। বের হয়ে বলেন যে ভাই, আপনি আজকে রাত্রের মতো আমাদের বাড়িতেই কাটিয়ে দেন, সকালবেলা আমার স্বামী গিয়ে আপনাকে দিয়ে আসবে। আসলে পথঘাট ভালো না, অনেক সমস্যা হয়, এটা আপনার জন্য ক্ষতিকর হবে। এরকম 20-30 জন ডাকাত যদি একসাথে আক্রমণ করে তা আপনিও তো পারবেন না। আর আমরা গরিব মানুষ, আমার স্বামী যদি কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমি আমার সন্তান নিয়ে একদম পথে বসতে হবে। কিন্তু শমশের দাদু কোনোভাবেই কথা শোনেন না, যেতেই হবে। তো একটা পর্যায়ে বাধ্য হয়েই এই শমশের দাদু উনি কি করেছেন, মানে ওই ভ্যানালাকে সাথে নিয়েই রওনা দিয়েছিল। ভ্যানালা মনের আসলে তার কোনো ইচ্ছা ছিল না মনে যাওয়ার জন্য, তারপরও বাধ্য হয়েছেন আসার জন্য আর কি। তো উনি তো ভ্যান নিয়ে রওনা দিয়েছেন, এদিকে তার স্ত্রী কান্নাকাটি করছে। শমশের দাদু আবার একটা কথা বলেছেন, সেটা হলো মানে কিছুটা পথ এগিয়ে গিয়ে যে তুই কিন্তু এই জামাতের বাগানের ভিতর দিয়ে যাবি। এই কথা শোনার সাথে সাথে ভ্যানালা ওখানে ভ্যান থামিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে যে না ভাই, আমি ওই দিক দিয়ে যাব না, পারলে আপনি আপনার রাইফেল দিয়ে গুলি করে মেরে ফেলেন, মানুষের হাতে মরবো তো ভূতের হাতে মরবো না, কিন্তু আমি ওই দিক দিয়ে যাব না। কিন্তু শমশের দাদু উনি তো নাছরবান্দা, উনি চিন্তা করেছেন যদি এই মেইন রাস্তা দিয়ে যেতে যাই, কারণ এই লোকটা তো মনের ইচ্ছার বিরুদ্ধে ওকে নিয়ে আসছি, কোন রাস্তায় ঢোকায়, কোন দিক থেকে ঘুরায়, কোন জায়গা আমাকে নামাই দিয়ে পালাবে এর ঠিক ঠিকানা নেই। অন্তত এই জঙ্গলের মধ্যে ঢুকলে শেষ মাথা পর্যন্ত তো অবশ্য নামাই দেওয়া, শেষ মাথায় গেলে আমি আমার শ্বশুরবাড়িতে যেতে পারবো। মানে ওনার মধ্যে এই একটা অদ্ভুত চিন্তা চেপে বসে। এরপর এই ভ্যান চালককে একরকম বন্দুকের নল ঠেকিয়ে তাকে ওই জামাতের বাগানের ভিতরে ঢুকতে বাধ্য করছে ভ্যান নিয়ে। তো যখনই ওই জামাতের বাগানের ভিতরে ঢুকেছে তখন হয় কি, একটা ঢালু রাস্তা ছিল, ওই ঢালু রাস্তায় যখন ভ্যানটা উঠেছে হঠাৎ করে ওই রিক্সা ভ্যান বা সাইকেলের টিউবের হাওয়া চলে গেলে এক ধরনের শব্দ হয় না, তো ওইরকম একটা শব্দ হয়েছে। তো শব্দ হওয়ার পর তখন ওই ভ্যান চালক বলছে যে ভাই, মনে হয় এই ভ্যানের হাওয়া চলে গেছে, আমি একটু দেখি, আপনি নামেন। তো
শমশের দাদুও তো এই শব্দটা শুনেছে। তো উনি নেমে কি করেছে, একটা বিড়ি ধরিয়েছেন আর কি, সিগারেট না, ওই সময় উনি বিড়ি খেতেন, বিড়ি ধরিয়েছেন। তো বিড়ি ধরানোর পর উনি এক পাশে দাঁড়িয়ে আছেন, আনমনে বিড়ি টানছেন। তো এই বিড়ি টানতে টানতে উনি ভুলেই গেছেন যে এই ভ্যান চালক কি করছে। তো উনি যখন বিড়ি খাওয়া শেষ করেছেন, পেছন দিকে তাকিয়ে দেখেন ভ্যানের জায়গায় আছে, কিন্তু ভ্যান চালক আর নাই। ভ্যান চালক কোথায় গেল? তো উনি ওই ভ্যানের কাছে এসেছেন, চিন্তা করেছেন হয়তোবা কোনো জিনিস আনার জন্য গিয়েছে কিনা। ততক্ষণে কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার কিন্তু চলে আসছেন অলরেডি। ওই ভ্যান চালকের যে বাড়ি, সেই বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার চলে আসেন। এটা আসার পরেই মূলত জামাতের বাগান। এই বাগানটা 2 কিলোমিটার লম্বা, এটা পার হলে হলো 7 ঘোষপাড়া। তো উনি ওই যে টায়ারের হাওয়া গিয়েছে না কি হয়েছে এইটা পরখ করার জন্য যখন কাছে গিয়েছেন, তখন তো ওনার চক্ষু ছানাবড়। আর এইটা কি? উনি দেখেন যে এই ভ্যান চালক লম্বা শেকল দিয়ে ওই যে চাকা ছিল, এই চাকা তালা মেরে সে পালিয়েছে। তবে হ্যাঁ, টায়ার এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্য, কিন্তু ভ্যান চালক মূলত ভ্যান যাতে চুরি না হয় ওই জন্য ওইখানে শিকলে তালা লাগিয়ে সে পিছন থেকে চম্পট দিয়েছে। এখন তো এই শমশের দাদু পড়েছেন বিপদে। এখন উনি কি করবেন? এখন ওই ভ্যান চালককে কি উনি ধরে নিয়ে আসবেন? ধরে আনতে গেলে তো 5-6 কিলোমিটার হেঁটে যেতে হবে, হেঁটে যাবেন আবার আসবেন, সব মিলে 10 কিলোমিটার। চিন্তা করলেন যে কি আর করা, আর তো কোনো উপায় নাই, এখন ওনাকে একাই পথ চলতে হবে। তো উনি আর একটা বিড়ি ধরিয়ে সোজা হাঁটা শুরু করছেন। ওটাতে একদম খুব ঘন বাঁশঝাড় ছিল, বিষয়টা এরকম না, ওখানে পথ চলা যেত। এই চাঁদের আলো মাঝে মাঝেই পড়ছিল, এটা দিয়ে উনি পথ চলতে পারছিলেন। আর একটা ব্যাপার হলো, ওনার কাছে ছোট্ট একটা লাইট ছিল। মূলত এই লাইটটা পথ চলার জন্য না। ওনারা যখন গভীর রাত্রে কোথাও ডিউটি দিতেন যেখানে কোনো আলো থাকতো না, তখন ওনাদের কাছে কিছু কাগজে লেখা মেসেজ আসতো, কিছু রিপোর্ট আসতো, ওইগুলো পড়ার জন্য মূলত ছোট্ট এক ধরনের লাইট ওই পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদেরকে দেয়া হতো, যেটা দিয়ে কিন্তু পথ চলা যায় না, সামান্য আলো হয় আর কি। ছোট ছোট ব্যাটারি তাদেরকে দেয়া হতো, ওইটা দিয়ে মানে ওনারা ওই লেখাটা পড়তেন আর কি। আর সামনে আলো ধরলেও খুবই সামান্য, ওটা দিয়ে আসলে পথ চলাটা খুব কঠিন হয়ে যায়। তবে একদম যে চলা যায় না বিষয়টা এরকম না। তো উনি তখন কি করেছেন, ওই লাইটটা ধরিয়ে সামনে আগানো শুরু করেছেন। সামনে যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করে দেখেন যে দুটো বাঁশ সামনে ঝুঁকে পড়ে আছে। তো উনি তো বুঝতে পেরেছেন বিষয়টা কি। উনি তো প্রচন্ড সাহসী ছিলেন, এগুলোতে কোনো পাত্তাই দিতেন না যে শমশের দাদু। উনি কি করেছেন, ওই বাঁশ যেই দুটা ঝুঁকে আছে, ওই বাঁশের যে গোড়া, ওই গোড়ার পাশ দিয়ে উনি চলে গেছেন। চলে গিয়ে আবার পেছন দিকে তাকিয়ে কি করেছেন, ওই বাঁশের দিকে থুথু নিক্ষেপ করেছেন। যখনই থুথু নিক্ষেপ করেছে তখন ওই বাঁশ দুটা শটান হয়ে যায়, একদম একটা শাঁ করে শব্দ করে। তো উনি মনে মনে মানে হাসছেন আর বলছেন যে, বেটা, আমাকে আর ভয় দেখানোর সময় পাইলি না। এই জঙ্গলের ভিতরে আসছি, এই সময় ভয় দেখাচ্ছিস? কত পাহাড় পর্বতে যুদ্ধ করে আসছি, কত অভিযান চালায় আসছি, আর এই বাঁশঝাড়ের ভিতরে তোরা বেটা ভূতেরা আমারে ভয় দেখাতে আসছিস? তো উনি মনে মনে একটু হাসলেন, ভয় তো একদমই পেলেন না। উনি হাঁটা শুরু করছেন। আবার সামান্য একটু পথ হাঁটার পর জোরে জোরে ফিসফিসানির শব্দ, এবং উনি দেখলেন যে কিছুটা দূরে লম্বা লম্বা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। তো এই অবয়বগুলো জোরে জোরে বলছে, এই দেখ, ইনসান আসছে, ইনসান আমাদের এলাকায়, দেখছিস কত লম্বা, এর মাংস খেয়ে তো অনেক মজা পাবো রে। তো এরকম কথা বলছে। কিন্তু উনি চিন্তা করছেন যে এগুলা কাছে আসলেই কিন্তু ওনার রাইফেলটা চালাই দিবেন উনি। আর ওনার তো সাহস ছিল বেজায়, যতই ভূত প্রেত ওনাকে ভয় দেখাতে আসুক না কেন, উনি ভয় পাবেন না। তো উনি তো হাঁটা শুরু করছেন, আবার ওগুলো তখন পাত্তা দিচ্ছেন না। কিছুটা পথ হাঁটার পর হঠাৎ করে উনার মনে হলো যে উপর থেকে কোনো একটা আলো আসছে। তো উনি যখন উপর দিকে তাকিয়েছেন, তাকানোর পর উনি দেখেন যে একটা অবয়ব গলায় ফাঁস দিয়ে ঝুলছে, ওখান থেকেই আলো আসছে। খুব বিভৎসভাবে তার জিহ্বাটা বেরিয়ে আছে, কোন একটা বাঁশের একটা অংশে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, এবং তার দিকে তাকিয়ে
শব্দ ছাড়া হাসছে, মানে কোনো শব্দ হচ্ছে না কিন্তু হাসছে। এটা দেখার পর উনি কিছুটা ভয় পান, তবে ভয় পেলেও উনি সোজা হাঁটা শুরু করেছেন। তবে এতটুকু মনকে বুঝ দিতে পেরেছিলেন যে তার বন্দুকের গুলি এদের উপরে কাজ করবে না, সুতরাং বন্দুকের গুলি নষ্ট করব না, কারণ একটা গুলি নষ্ট করলেই তো তাকে আবার ফেরত গিয়ে এটাকে রিপোর্ট করতে হবে কি কারণে তিনি গুলি করেছেন, এবং যদি কোথাও গোলাগুলি হয় সেখানে স্থানীয় থানায় আবার সেটার একটা রিপোর্ট তাকে নিয়ে আসতে হবে যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটছে, থানা থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। এখন ভূত আক্রমণ করছে, ভূতের দিকে তাক করে গুলি করছেন, এইটা কি সেনাবাহিনীতে উনি রিপোর্ট দিতে পারবেন না। এই জন্য উনি চিন্তা করলেন যে এখানে গুলি টুলি করে লাভ নাই, তো উনি আবার সোজা হাঁটা ধরছেন। এইভাবে উনি এই জামাতের বাঁশবাগানের প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, আরো 1 কিলোমিটার পথ তখনও রয়েছে। একটা মিডিল জায়গায় উনি চলে আসছেন, তখন দেখলেন যে আশেপাশে বাসার একটু কম, মানে ওই জায়গাটাতে বেশ হাঁটার মতো, স্বাচ্ছন্দ্যে হাঁটার মতো জায়গা রয়েছে আর কি। তো উনি ওদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার পিঠটা ভার হয়ে গেছে। ভার হয়ে গেল কেন? এমনিতেই তো উনি আসলে ভারী জিনিস পিঠের টেনে অভ্যস্ত, কারণ যুদ্ধক্ষেত্রে তখন কিন্তু অনেক ভারী জিনিস, বিভিন্ন জিনিস টানতে হয় পিঠে, সেই বিষয়ে ওনার তো প্রশিক্ষণ আছেই, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল খুব অতিমাত্রায় ভারী জিনিস ওনার পিঠে চেপে বসেছে। তো উনি ঘাড় ঘুরিয়ে যখনই পেছন দিকে তাকিয়েছেন, উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান এবং জীবনে প্রথমবারের মতো মারাত্মক উনি ভয় পান। উনি দেখেন একটা অবয়ব তার ঘাড়ে বলতে কি, মানে কোমরে 2 পা আটকে দিয়ে গলায় যদি আবার 2 হাত জড়িয়ে ধরে ঝুলে থাকে ওই রকম করে ঝুলছে, আর ওই অবয়বটার চেহারা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে এটা সারা শরীরে সজারুর মতো কাটা রয়েছে। উনি যখনই ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন, ওই অবয়বটাও শব্দহীনভাবে তার দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ওই অবয়বটা হাসছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না। এটা দেখে উনি ভয় পেয়েছেন। এখন উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি দৌড়ানো শুরু করেছেন ওই অবস্থাতেই, আর ওই অবয়বটা তার পিছনে এরকম ঝুলছে। হঠাৎ করে মনে হলো যে তার পিঠে এখন আর সেই অবয়বটা নাই, পিঠটা অনেক হালকা হয়ে গেছে আর কি। উনি এবার পিছন দিকে ঘুরে তাকান যে ওটা কোথায় গেল। এইবার তিনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি আরো ভয় পেলেন। উনি দেখেন যে এই কাঁটাওয়ালা যে অবয়বগুলো, এরকম অসংখ্য অবয়বগুলো গুটি সুটি হয়ে, মানে গোল বলের মতো আকৃতি, সজারু কিন্তু গোল হয়ে যায়। ভয় পেলে মনে হচ্ছে এই অবয়বগুলো গোল হয়ে বলের মতো হয়ে তার দিকে ছুটে আসছে, তেড়ে আসছে। উনি এইবার সোজা দিয়েছেন দৌড়, আর যখন দৌড় দিয়েছেন তখন উনি ওনার পিঠে, শরীর বিভিন্ন জায়গায় কাটার খোঁচা অনুভব করছেন, তীব্র খোঁচা, প্রচন্ড ব্যথা পাচ্ছেন উনি। মনে হচ্ছে ওই জিনিসগুলো ওনার পিঠে, পায়ে, ঘাড়ে, হাতে বিভিন্ন জায়গায় এসে বিঁধছে পেছন থেকে। উনি প্রচন্ড ব্যথা পাচ্ছেন। তারপর উনি দৌড়াচ্ছেন। একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে যান। কতদূর দৌড়েছেন উনি জানেন না, তবে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি নিজেকে ওনার শ্বশুর বাড়িতেই আবিষ্কার করেন। মূলত উনি একদম শ্বশুর বাড়ির কাছে চলে এসেছিলেন, তখন উনি জ্ঞান হারিয়েছিলেন। আর ওই যে ভ্যান চালক, উনি তো আসলে ওইখান থেকে পালিয়েছিলেন যান বাঁচানোর তাগিদে, কারণ ওই জামাতের বাগানে ঢোকার সাহস দিনের বেলাতেই লোকজন পায় না, আর রাতের বেলা তো সেটা তো চিন্তাই আসে না। তো উনি পালিয়েছিলেন। তারপরও সকালবেলা উনি ওনার ভ্যানটা মেরামত করে ওই 7 ঘোষপাড়াতে চিন্তা করেছেন যে যাবেন, যে উনি ঠিকঠাক পৌঁছেছেন কিনা, পরে তার কাছে ক্ষমা চাইবেন। তো উনি মূলত যখন ওই সকালবেলা গিয়েছেন তখন বলে না তো জামাই তো বাড়িতে আসে নাই। তখন তো ওই ভ্যানওয়ালা বলেন যে এই ব্যাপার, তাহলে নিশ্চয়ই কোন একটা বিপদে পড়ছে। তখন ওই যেই বাসার মধ্যে যখন খোঁজার জন্য আসে তখন তাকে পাওয়া যায়। তো তাকে তো উদ্ধার করে নিয়ে আসেন আর কি। নিয়ে আসার পর ওনার যখন জ্ঞান ফিরেছে তখন ওনার কথা বলার মতো কোনো সামর্থ্যই ছিল না। ওইখানে এই শমশের দাদুর শ্বশুর ছিল, আর একজন কবিরাজ ছিল। ইতিমধ্যে ওই ভ্যান চালক চলে গেছে যে উনি জ্ঞান ফেরার পর আমাকে দেখলে আবার রেগে যেতে পারে, তো উনি তো চলে গেছেন। এরপর আস্তে আস্তে উনি একটু স্বাভাবিক হন,
ঘণ্টাখানেকের মধ্যে। এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে, উনি সবিস্তারে সব কথা খুলে বলেন। তখন এই ওনার শ্বশুর এবং ওই কবিরাজ বলছেন যে হাই হাই জামাই, তুমি করছো কি, তুমি জানো তো না এটার সম্পর্কে। এইটা জিনেদের একটা ভয়ঙ্কর কলোনি। এখানে দিনের বেলাতেই লোকজন খুব কম ঢোকে, আর রাতের বেলা তো প্রশ্নই আসে না। তুমি এইখানে ঢুকছো, তারপর আবার এই ধরনের ঝামেলা হয়ে গেছে। এখানে আর একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে উনার শরীরে কাটার খোঁচা উনি অনুভব করছিলেন, দেখা গেল উনার শরীরের প্রত্যেকটা অংশ, শরীরে পক্স হলে যেমন এরকম সব জায়গাতে পক্স হয়, গুটি গুটি হয়, তো ওনার শরীরের সব জায়গাতে কাটার দাগ ছিল এবং সেই জায়গাগুলোতে গোল 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 চিহ্ন হয়ে আছে এবং সেই জায়গাগুলো কালো হয়ে গেছে, মনে হচ্ছে কালো কোনো জিনিস, এটা প্রচন্ড আগুনের তাপ দিয়ে ওনার শরীরের সমস্ত জায়গায় ছেক দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। এমন কোনো জায়গা নাই, মানে বাকি নাই তার শরীরের, এমন একটা অবস্থা। তো এই অবস্থা যখন হয়েছে তখন ওই কবিরাজ উনি বলছেন যে জামাই, তোমার এইটার চিকিৎসা আমার জানা নাই, জানি না এটার কি হবে, তবে এতটুকু বলতে পারি তোমার উপর কোনো জিন এই মুহূর্তে আসর করে নাই, তবে তোমার যে ক্ষতিটা হয়েছে এর পরিণতি কি হবে এবং এর চিকিৎসা কি এটা আমি জানি না, আমি আমার মতো করে ঝাড়ফুঁক করে দিয়ে যাচ্ছি। এখন আল্লাহ তাআলা কি করবেন আল্লাহ ভালো জানেন। তো উনি ওনার মতো ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। এরপর ওনার যে শ্বশুর স্থানীয় আর একজন ইমাম সাহেবের সাথে কথা বলেন। তো ইমাম সাহেবের সাথে যখন কথা বলেন, কথা বলার পর ইমাম সাহেব বলেন যে এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার, শুধু ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু ওর যে রোগটা হয়েছে এইটার সুরাহা করা তার পক্ষে সম্ভব না, এটা উনি বলে দেন আর কি। ইতোমধ্যে একটা ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়, সেটা হলো যে একদিন যাওয়ার পরই এই যে শমশের দাদুর শরীরে যেই জায়গাগুলোতে কালো দাগ হয়ে গিয়েছিল সেই জায়গাগুলো লাল হয়ে যায়, আর এর পরের দিন ওই জায়গার ভেতর দিয়ে কাটার মতো বের হতে থাকে। এমন একটা অবস্থা হয় যে ওনার জিহবার ভিতর দিয়ে কাটা কাটা বের হতে থাকে, সমস্ত শরীর এরকম কাটা কাটা, উনি পিঠের উপর ভর করে শুইতে পারেন না, উপর হয়ে শুইতে পারেন না, জিহবাতে ছোট ছোট কাটা হচ্ছে, উনি কোনো কিছু খেতে পারেন না, শুধু তরল পদার্থ উনি খেতে পারেন। এদিকে ওনার স্ত্রী সারাক্ষণ ওনার পাশে বসে কাঁদে এবং নিজের মেয়ের কান্না দেখে বাধ্য হয়ে এই শমশের দাদুর শ্বশুর উনি বললেন যে মারে, তুই কান্নাকাটি করিস না, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোর স্বামীকে সুস্থ যেন আমি করতে পারি, আল্লাহর কাছে শুধু দোয়া কর। তো ওনার শরীরে কাটা বের হচ্ছে, চিন্তা করতে পারেন কি ভয়ঙ্কর ব্যাপার। এদিকে এই শমশের দাদুর শ্বশুর উনি তো বের হয়ে গেছেন, কোথায় উনি লোক খুঁজে পাবেন, কোথায় খুঁজে পাবেন, বাড়ির থেকে কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে গেছেন যে কোনো মূল্যেই হোক তার মেয়ের স্বামীকে সুস্থ উনি করেই ছাড়বেন। উনি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঘুরতে 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 একজন হুজুরের সন্ধান পেয়েছেন। তো ওই হুজুরের কাছে যখন সবিস্তরে বিষয়টা বলেন, তখন ওই হুজুর বলেন যে আসলে এই সমস্যার সমাধান যদি এই পৃথিবীতে কেউ করে থাকতে পারে তাহলে এটা জিনেদের কাছে এটা সমস্যার সমাধান আছে, আর আপনার ছেলের উপর কোনো জিন ভর করে নাই যে জিন তারাই দেব সে সুস্থ হয়ে যাবে। মূলত ওর এমন একটা রোগ সৃষ্টি করে দিয়েছে, এই রোগেই ও মারা যাবে। এটা সমাধান হলো এই রোগের চিকিৎসা করা, কিন্তু এই রোগের চিকিৎসা কে জানে এটাই হলো সবচেয়ে বড় কথা। এটা মানুষরা জানে না, এটা নিশ্চিত জিনেরা জানে, কিন্তু যে জিনেরা জানে সেই জিনেদেরকে চেনে এইরকম লোক কে আছে এইটা খুঁজে বের করা খুবই কঠিন ব্যাপার। তো এর মধ্যেই একটা আশার আলো সেই হুজুর শোনান এবং বলেন যে আমার পরিচিত খুব অল্প বয়স্ক একটা ছেলে আছে, ও হয়তোবা এই সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করতে পারে, চলেন তার কাছে যাই। তো তিনি বেশি দূরে ছিলেন না, সেখানে যান। সেখানে যাওয়ার পরে এই বিষয়টা বিস্তারিতভাবে বলেন। বলার পর ওই অল্প বয়স্ক যিনি হুজুর উনি বলেন যে আসলে সমস্যাটা খুব জটিল, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো উনি কিছুটা ঘন্টাখানেক সময় চান। তো ঘন্টাখানেক পরে তখন ওই হুজুর বলছেন যে আপনার
মেয়ের স্বামীর এই সমস্যাটা আমি এখন কাগজে লিখব। তো কলম নিয়ে উনি লিখতে থাকেন। তখনকার সময় এরকম বল পয়েন্ট ছিল না, ওই যে কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো। তো উনি লিখতে লিখতে প্রায় 5 পৃষ্ঠা লিখে ফেলেন। এখনকার যেমন A4 সাইজের কাগজ, তো এইরকম কাগজের 5 পৃষ্ঠা উনি চিঠি লিখেছেন। লেখার পর উনি বলছেন যে আলহামদুলিল্লাহ, আমার কাজ আমি শেষ করলাম আপাতত, এখন বাকি কাজটা আপনাকে করতে হবে। আর কিভাবে কি করতে হবে এটা আমি বলে দিচ্ছি। তো ওই হুজুর বলেন যে আজ রাতে এখানে একটা বিশেষ জায়গা রয়েছে, ওই জায়গাতে আপনাকে থাকতে হবে। তবে আজকে তো সম্ভব হবে না, কারণ হচ্ছে যে এই ব্যাপারটা সমাধান করতে হলে আপনার মেয়ের স্বামীকে নিয়ে আসতে হবে। সুতরাং আপনার মেয়ের স্বামীকে নিয়ে আসেন, তারপর ইনশাল্লাহ এটা সমাধানের চেষ্টা করব। তো তখন এই শমশের দাদুর শ্বশুর উনি দ্রুত বাড়িতে চলে আসেন। চলে আসার পর এখন তার মেয়ের স্বামীকে নিয়ে যাবেন। তার এমন একটা অবস্থা ছিল যে তাকে বসানো যায় না, সারা শরীরে ইতোমধ্যে 7 দিন পার হয়ে গেছে, তার শরীরের কাঁটাগুলো তখন বের হয়ে প্রায় 1 ইঞ্চির কাছাকাছি চলে গেছে। হাফ ইঞ্চি থেকে বড় 1 ইঞ্চি তখনও হয় না, তবে কাছাকাছি চলে গেছে। এমন একটা অবস্থা, খুব ভয়ঙ্কর অবস্থা। উনি কথাও বলতে পারেন না, শুধু চি চি শব্দ করতে পারেন। তারপর তাকে এক ধরনের বাঁশের মাচা তৈরি করা হয়, তারপরে সেটার সাথে দড়ি বাঁধা হয় এবং মাঝখান দিয়ে আর একটা বাঁশের মতো লাঠির মতো কিছু একটা দিয়ে দুইজন দুই পাশে কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হয়। সেই হুজুরের বাড়িতে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পর সেখানে তার সময় অপেক্ষা করছেন রাতের বেলার জন্য। তো মাঝখানে আরো কিছু, এই যে প্রতিমধ্যে গিয়েছেন দীর্ঘ সময় ধরে, এই প্রসঙ্গগুলো আর আনলাম না। তো ওখানে পৌঁছানোর পর তো হুজুর ওনার মতো করে কিছুটা ঝাড়ফুঁক করেন, কিছু পড়া পানি খাইয়ে দেন, কিছুটা সুস্থতা বোধ করছিলেন আর কি এই শমশের দাদু। এরপর রাতের অপেক্ষা। তো রাত 1টার দিকে আনুমানিক ওনারা একটা বিশেষ জায়গায় গিয়ে দাঁড়ান, একটা মাঠের মতো একটা জায়গা। তো বলে দিয়েছিলেন ওই হুজুর যে আপনি এখানে দাঁড়াবেন, দাঁড়ানোর পর কিছু ঘোড়সওয়ারিকে দেখতে পাবেন। তো এই ঘোড়সওয়ারিদের একদম শেষ প্রান্তে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাবেন। 2টো ঘোড়া একটা গাড়ি বহন করে চলছে। তো আপনি ঠিক ওই গাড়িটা যখন আসবে, ওই গাড়িটা আপনার কাছে থেমে যাবে। আপনি সালাম জানাবেন অথবা সেই আগে সালাম দিবে, আপনি চেষ্টা করবেন আপনি আগে সালাম দেওয়ার জন্য। এরপর এই চিঠিটা তার হাতে দিবেন এবং অপেক্ষা করবেন যে তিনি কি বলেন। তো এরপর ওই কথা তো উনি শুনলেন, শমশের দাদুর শ্বশুর, উনি তো অপেক্ষায় আছেন। আর ওই যে হুজুর উনি বললেন যে আমি এখন সামনে যেতে পারবো না, আমি আড়ালে আছি। তো উনি আড়ালে আছেন আর ওনাকে কিছু দোয়া পড়া শিখেছেন, সেই দোয়াগুলো পড়ছেন। এদিকে শমশের দাদু কিন্তু শুয়ে শুয়ে কাতরাচ্ছেন ওই বাঁশের মাচার উপরে। অনেকক্ষণ হয়ে যায়, 3-4 ঘন্টা হয়ে যায়। ফজরের আজান তখনও দেয়নি, তবে দিয়ে দেবে ভাব। হঠাৎ করে ঘোড়ার খুরের টকবক টকবক শব্দ ওনারা শুনতে পান। এর মধ্যে দেখতে পান যে সাদা ঘোড়ার বিশাল এক কাফেলা আসছে। প্রত্যেকটা ঘোড়ার উপরেই খুব সুন্দর সুদর্শন চেহারার এক একজন করে মানুষের অবয়বে বসে আছেন। প্রত্যেকের চেহারা অসাধারণ রকমের সুন্দর, আর প্রত্যেকটা ঘোড়াই সাদা এবং আকারে অনেক বড়। তো একটা একটা করে ঘোড়া যাচ্ছে, কোন ঘোড়াই তার দিকেও তাকায় না। ঘোড়ায় বসা যে সওয়ারি, সেও এই শমশের দাদু শ্বশুরের দিকে তাকায় না, ওরা ওদের মতো করে চলে যাচ্ছে। আর শমশের দাদু শ্বশুর উনি গুনছেন একটা একটা করে কয়টা ঘোড়া আছে। তো 99টা ঘোড়া গুনে ফেলেছেন, 100টা ঘোড়াও গুনে ফেলেছেন। 100 ঘোড়া পার হওয়ার পর হঠাৎ করে দেখেন যে 2টো ঘোড়া একটা গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। তো ওই গাড়িটা যখন সামনে এসেছে তখন ওই গাড়িটা একা একাই থেমে যায়। আর ওই গাড়ি যখন থামে তখন সামনের যে 100টা ঘোড়া সেগুলো থেমে যায়, আর ওই গাড়ির পরে আর কোনো ঘোড়া নাই। তো থামার পর ভেতর থেকেই সালাম আসে, আসসালামু আলাইকুম বলে সালাম আসে। তো ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে, বেশ লম্বা একটা হাত, হাতের নখগুলো অনেক লম্বা। হাত বেরিয়ে আসার সাথে সাথে বুঝতে পারেন যে আসলে কি চাচ্ছে ওই চিঠিটা। তো চিঠিটা উনি দিয়ে দেন। ওই হাতটা আবার
ওই ঘোড়ার গাড়ির ভেতরে চলে যায়, পালকির মতো আর কি। তো পুরোটা চিঠি নাকি পড়েন আর কি, ওই ভিতরে থাকে। তবে ওর ওই পালকির মতো থাকলেও ভেতরে দেখা যাচ্ছিল আসলে ওর ভেতরে খুব সুদর্শন চেহারার একজন মানুষের মতো অবয়ব বসে আছে। তো বোঝাই যাচ্ছে যে এরা মানুষ না, কিন্তু মানুষের অবয়বে বসে আছে। তো এই শমশের দাদুর শ্বশুর উনি দেখলেন যে প্রত্যেকটা পৃষ্ঠা উনি পড়লেন, এক পৃষ্ঠা পড়লেন উল্টালেন, আর এক পৃষ্ঠা পড়লেন, পুরো 5 পৃষ্ঠা পড়ার পর তখন ওই অবয়বটা শমশের দাদুর শ্বশুরের সাথে কথা বলেন যে আপনার মেয়ের স্বামী কোথায়, এখানে আছে? তখন উনি বলেন হ্যাঁ আছে। তখন ওই অবয়বটা কি যেন একটা ইশারা করলো, ইশারা করার সাথে সাথে আর একটা খাটিয়ার মতো কোনো একটা জিনিস আসলো, সেটাকেও বহন করে কয়েকজন ওরকম অবয়ব, সুদর্শন চেহারা কয়েকটা অবয়ব সে নিয়ে আসলো। নিয়ে আসার পর তারাই এই শমশের দাদুকে ওই খাটিয়ার মতো ওই জিনিসটাতে উঠালো। সেটাকে আবার আর একটা ঘোড়ার একটা পিঠের উপরে, এটা বিশেষ একটা স্থান মাচার মতো করা, ওটার উপরে দিয়ে দেয়া হলো। এরপর ওই যে যিনি জিন, সুদর্শন চেহারা জিন, উনি বললেন যে ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন না, আল্লাহ চাহেন তো ঠিক হয়ে যাবে, বাকিটা আপনি যার মাধ্যম দিয়ে এখানে এসেছেন বা যিনি নিয়ে আসছেন এখানে তার সাথে যোগাযোগ করবেন। এখন আমরা যাচ্ছি, আল্লাহ হাফিজ। এই বলে এই শমশের দাদুকে নিয়েই তারা চলে গেল। অল্প সময়ের মধ্যে তারা ভ্যানিশ হয়ে গেল। এরপর ওই যে গাছের আড়াল থেকে সেই হুজুর বের হয়ে আসলেন এবং বলেন আলহামদুলিল্লাহ, চলেন, যেহেতু ওকে নিয়ে গেছে কোনো না কোনো একটা উপায় আল্লাহ তাআলা বের করেই দিবেন। তো এরপর উনি তো চলে গেলেন। এখন তার জামাইকে না নিয়ে তো যেতে পারতেছেন না, মেয়ের কাছে কি জবাব দেবেন? উনি ওখানে অবস্থান করছেন। 2 দিন পর ওই সেই হুজুর বলছেন যে আলহামদুলিল্লাহ, আপনার মেয়ের স্বামীকে আজকে ওনারা ফেরত দিয়ে যাবেন। ঠিক যেভাবে আমরা দাঁড়িয়েছিলাম ওভাবেই দাঁড়িয়ে থাকবো, আজকে ইনশাআল্লাহ আপনার মেয়ের স্বামীকে ফেরত পাবেন। আর বেশি কিছু বলেন নাই। তো তারপর তো ওই রাতে আবার ওনারা দাঁড়িয়ে যান। ঠিক একই রকম ভাবে ভোরের দিকে ওই ঘোড়সওয়ারিদের ওই কাফেলাটা আসে। আসার পর একই রকম ভাবে থেমে যায়। থামার পর এই শমশের দাদুকে তারা নিয়ে আসেন একই রকম ভাবে, একটা যেই মাচায় যে একটা খাটিয়ার মতো করে নিয়ে আসছিলেন, ওই খাটিয়ার মতো ওই জিনিসটাতে তাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর ওই বাঁশের মাচাটা রেডি ছিল, তারাই সেখানে তাকে তুলে দেন। তুলে দেওয়ার পর তখন ওই অবয়বটা এই শমশের দাদু শ্বশুরের সাথে কথা বলেন, বলেন আলহামদুলিল্লাহ, আপনার মেয়ের স্বামী সুস্থ হয়ে গেছেন, আর আরো কিছুদিন সময় লাগবে পরিপূর্ণ সুস্থ হতে। আল্লাহর ইচ্ছায় সে আবার তার কর্মস্থলে ফেরত যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। এরপরে উনি সালাম দিয়ে ওনারা আবার বিদায় নেন। তারপর হুজুর বাইরে বের হয়ে আসেন আবার গাছের আড়াল থেকে, কারণ তাকে ওখানেই দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তো হুজুর বের হওয়ার পর ওনারা দুজন মিলে আবার এই শমশের দাদুকে হুজুরের বাড়িতে নিয়ে যান। এবার শমশের দাদুকে অনেক সুস্থ দেখাচ্ছিল এবং ওনার শরীরে কোনো কাটা ছিল না, একদম কাটাবিহীন শরীর। আর সকালবেলা ওনারা দেখলেন যে শরীরের বিভিন্ন জায়গায় লাল হয়ে আছে, লাল হয়ে আছে। সকালবেলা যখন শমশের দাদুকে ওনার প্রশ্ন করলেন কি হয়েছিল, কি দেখলা, তখন শমশের দাদু বললেন এখান থেকে যখন তাকে ওই খাটিয়ার মতো জিনিসে তোলা হলো, তোলার পর ওইখান থেকে তো চলে গেল, একটা পর্যায়ে মনে হলো এই ঘোড়াগুলো আকাশের দিকে উঠে যাচ্ছে। তার কিছুক্ষণ পর মনে হলো বিশাল একটা গেট, লোহার গেটের মতো একটা গেট খুলে গেল, তাকে ঢোকানো হলো। এরপরে তার আর কিছু মনে নাই। এরপর সে এই যে এখন দেখছে যে সে ফেরত এসেছে। তখন ওই যে হুজুর বললেন যে এই যে জিন, এরা খুবই পরহেজগার জিন, তবে এরা হচ্ছে এলেম চর্চাকারী এবং যারা চিকিৎসাবিদ্যা, জিনদের মধ্যে যারা অসুস্থ হয় এনারা মূলত সেই চিকিৎসাগুলো করতে পারদর্শী। ওই হুজুর মূলত এই জিনের সাথে যোগাযোগ করেছিলেন। বিস্তারিত বলার পর ওই জিনটা বলেছিল যে বিস্তারিত কাগজে লিখে নিয়ে আসতে, আরো বিস্তারিত কাগজে লিখে নিয়ে আসতে, ইনশাল্লাহ তারা এই চিকিৎসাটা করবেন। তো এখন কথা হলো যে এই যে চিকিৎসাটা যে করবেন, মাঝখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা হলো এই হুজুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে যেই জিনেরা এই ক্ষতি করেছিল তাদেরকে হাজির করার চেষ্টা করেছিলেন। রুকিয়ার মাধ্যম দিয়ে অনেকক্ষণ চেষ্টা করেছিলেন, হাজির হয় না।
ঘণ্টাখানেক চেষ্টা করার পর হঠাৎ করে একটা জিন হাজির হয়েছে আর একজন স্টুডেন্টের উপরে, কারণ শমশের দাদুর উপর তো হাজির হওয়া যাচ্ছে, উনি তো অসুস্থ হয়ে গিয়েছিলেন আর কি। তো সেই জিন এসেই ওই হুজুরকে সালাম দেয়, সালাম দিয়ে জানায় যে হুজুর, আমি কিন্তু মূলত একজন মুখবির জিন, আমার গোত্রের সর্দারের প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি। আমার সর্দার আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন আপনি যেন আর কখনো এই বিষয়ে আমাদেরকে ডাকাডাকি না করেন। আর এই যেই লোকটা, এই লোকটা যখন এই বাগানের মধ্যে রাতের বেলা ঢোকে, প্রথমে আমরা ওই ভ্যানের টায়ারটার ক্ষতি করেছিলাম যাতে করে উনি ঢুকতে না পারেন। এরপরে উনি ঢুকেছেন, তারপরে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি বাঁশ ফেলে দিয়ে, উনি সেখানেও ভয় পান নাই। এরপর আমাদের যে জিনেরা ছিল এরা লম্বা লম্বা সুরতে কিছু কথা বলে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, এরপর উনি ভয় পান নাই। এরপর আমরা চূড়ান্ত ভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি, আমাদেরই এক ভাই, সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থেকে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, তারপরে সে ভয় পায় নাই। এরপর মূলত আমাদের গোত্রের সর্দার, উনি আমাদের মধ্যে যারা এই কাজগুলো পালন করে, যারা চূড়ান্ত ভাবে কারো উপর আক্রমণ করে, তাদেরকে নির্দেশনা দেন যে ওকে এইভাবে আক্রমণ করার জন্য। আর ওর শাস্তি এটাই, ওকে এতবার ভয় দেখানোর পরও কেন আসছে? আমরা তো প্রথমে ওকে আক্রমণ করি নাই, ওকে ভয় দেখিয়েছি, আর ও এটা মানে নাই, শোনে নাই, যার কারণে এটা হয়েছে। আর এটার কোনো সমাধান আমরা দিব না, ওর উপর আমরা আসরও করি নাই, ওর এটাই শাস্তি, ও এইভাবেই মারা যাবে। এটা বলার পরেই ওই জিনটা চলে যায়। এরপরে আরো একদিন নাকি ওই হুজুর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই ওই মূল যে সর্দার, মানে তাকে হাজির করার চেষ্টা, কোনোভাবেই সেটা আসে না। তবে তার একজন অনুগত জিন এসে জানিয়ে যান যে উনি আসবেন না, যতই ডাকাডাকি করেন আসবেন না, আর আপনাকে আবারও সালাম জানিয়েছেন। তো এইভাবে যখন ভদ্রভাবেই তারা এসে জানান এবং ওই হুজুরও যখন বুঝতে পারেন যে আসলে মূল সমস্যাটা এই শমশের দাদু, তিনি মূলত যেচে গিয়ে এই বিপদে পড়েছেন, এখানে ওদের দোষ নাই। তো ফলশ্রুতিতে এরকম ঘটনা ঘটেছে এবং এরপরেই মূলত উনি ওই জিনদেরকে বন্দী করা বা এটা চিন্তাই উনি করেন নাই। এরপরে মূলত এই চিকিৎসা, কোন চিকিৎসায় ভালো হবে এইটা উনি সন্ধান শুরু করে এরপরে এই চূড়ান্ত ভাবে এই পদ্ধতিটা উনি বের করেছিলেন। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন সময় কিন্তু এই যে ঘোড়ায় চলে যাওয়া, ঘোড়ার গাড়িতে আসে, তারপরে তারা সমস্যার সমাধান করছে, এটা কিন্তু শুনেছি। কিন্তু এবারই প্রথম এমন একটা ঘটনা পেয়েছি যেখানে রুগীকে তারা সাথে করে নিয়ে যায় আবার ফেরত দিয়ে যায়। এই ঘটনাটা আমার ধারণা যে আপনারাও অনেকেই প্রথম শুনেছেন। আমার বলা এই ঘটনা, এই ধরনের ঘটনা এটাই প্রথম। তবে আমার বলা আরো ঘটনা আছে যেখানে এটার কিছু একটা অংশ ঘটেছে, যেমনটা ওই যে বললামই তো, যে জিনে এসে চিঠিটা পড়েছে, এরপর বলেছে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে বা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, এরকম তারা বলেছেন। কিন্তু রুগী সাথে করে নিয়ে গেছেন, এইটা কিন্তু আগে কখনো আমি অন্য ঘটনায় পাইনি। তো যাই হোক, শমশের দাদু কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে কিছুদিন সময় লাগে। এরপর উনি স্বাভাবিকভাবেই উনি ওনার কর্মস্থলে ফেরত যান। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই শমশের দাদু একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছিলেন বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার জন্য। কারণ পাকিস্তানি বাহিনীতে যে সমস্ত বাংলাদেশি ভাইরা ওনারা চাকরি করতেন, তাদের মধ্যে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার মধ্যে এই মরহুম বীর মুক্তিযোদ্ধা শমশের দাদু একজন, যিনি সরাসরি সম্মুখ সমরে, মানে সম্মুখ যুদ্ধে উনি শাহাদত বরণ করেছিলেন। তো যিনি মূলত ঘটনাটি দিয়েছিলেন, এই যে রবি ভাইয়ের চাচাতো ভাইয়ের বন্ধুর দাদা হন হচ্ছে এই শমশের দাদু। প্রিয় লিসেনার্স, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শমশের দাদু উনি যুদ্ধে শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে এমন একটি ঘটনা আমাদের সামনে